হ্যালো বন্ধুরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন সকাল ৮টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করে দিচ্ছি। চলো সারাটা দিন তোমাদেরকে সঙ্গে নিয়ে থাকবো, রবিবারের গল্পটা পুরোটা শেয়ার করব। পুরো ভিডিওর সঙ্গে থেকেও আশা করছি তোমাদের ভালো লাগবে। প্রতিদিনকার মতো সকাল সকাল উঠে সংসারের যে সমস্ত কাজবাজগুলো থাকে আমার, সেগুলো মোটামুটি সমস্তটা হয়ে গেছে। তারপরে স্নান সেরে সমস্তটা কাজবাজ সেরে তারপরে বসলাম সেলাই নিয়ে। আর এই সেলাইগুলো না বেশ অনেক দিন ধরে জমে রয়েছে, কাজগুলো আমি ঠিকমতো করে উঠতেই পারছি না। তার উপরে মাঝে দুদিন আমার বেশ একটু শরীরটা অসুস্থ ছিল, তার কারণে না সেলাইগুলো আরেকটু বেশিই জমা পড়ে গেছে। না হলে পরে আরেকটু হয়তো এগোনো যেত। যাই হোক, যেহেতু সেলাইগুলো জমা পড়ে রয়েছে আর এগুলো তো লোকের কাজ, টাইম মতো তো দিতেই হয়। সকালে ঘুম থেকে উঠেই ভেবে নিয়েছিলাম সংসারের সমস্ত কাজবাজগুলো সেরে নিয়ে সেলাইগুলো নিয়ে বসবো। যতটা পারবো আজকে করে রাখার চেষ্টা করব, যেহেতু অনেক সেলাই জমা পড়ে রয়েছে। ওদিকে মাম্মাম এখনও ঘুমাচ্ছে, সেই জন্য আর কি শুধু বিছানাটা তোলাই বাকি আছে। বাদবাকি মোটামুটি সমস্তটা যেহেতু হয়ে গেছে, তো ভাবছি যতক্ষণ রান্না না করতে যাব, তো রান্না করতে যাওয়ার আগ পর্যন্ত যতটা পারবো সেলাইগুলো সেরে নেবো। যদি ওই বারবার না উঠতে হয়, একটানা বসে যদি সেলাই করা যায় না, তাহলে একটানা বসে সেলাই করলে বেশ অনেকখানি সেলাইয়ের কাজ এগিয়ে রাখা যায়। তবে ওই যদি বারবার উঠতে হয়, তখন না কাজের প্রতি ঠিক মন থাকে না, মানে তখন আর ওই কাজের প্রতি এনার্জিটা ঠিক পাই না। যেহেতু মাম্মাম ঘুমাচ্ছে, তো বারবার এখন আমাকে উঠতে হবে না। তবে যখন মাম্মাম জেগে থাকে, বারবার আমাকে ডাকে বা কোনো দরকারে বারবার উঠতে হয়, তখন না ঠিক ওই সেলাইয়ের প্রতি এনার্জিটা থাকে না। যেকোনো কাজের ক্ষেত্রেই দেখবে একটানা যদি বসে মন দিয়ে করা যায় না, বেশ অনেকখানি কাজ এগিয়ে রাখা যায় অল্প সময়ের মধ্যেও। তবে ওই বারবার উঠলে তো আর সেই কাজটা সম্পূর্ণ হয় না। আজকে কি সেলাই করছি বলি। আজকে না কয়েকটা নাইটি রয়েছে, নাইটিগুলোকে সেলাইগুলোকে কমপ্লিট করব। আর এই কয়েকটা লুঙ্গি রয়েছে, ২ টো লুঙ্গি রয়েছে। আর হচ্ছে ওই হাফ প্যান্ট রয়েছে ছেলেদের, যেগুলো হচ্ছে ডবল সেলাই করতে হবে। আর ওই বাচ্চাদের কয়েকটা ফ্রক রয়েছে, ওই ফ্রক জামাগুলোকে হয়তো কোথাও সেলাই খুলে গেছে। দেখে ঠিক করে দিতে হবে। তো এই সেলাইগুলোই রয়েছে। আরও কয়েকটা রয়েছে বাচ্চাদের কাঁথা করতে হবে। সেগুলো পরে করব। তবে আজকে এই যেগুলো এই নাইটি, লুঙ্গি যেগুলো বললাম, এগুলোকে করে রাখছি। আর একটা কথা, আমি না ওই কোনো কারখানা থেকে মাল এনে সেলাই করি না। আমি আমাদের পাড়াতেই টুকিটাকি যার যা সমস্যা হয়, যেগুলোকে সেলাই করতে হয়, দিয়ে যায়, আমি সেই সেলাইগুলোই করি। কারণ কারখানা থেকে মাল এনে সেলাই করলে না বেশ অনেকটা টাইমের দরকার লাগে। এই সংসার সামলে এত কিছু করে আমি হয়তো পেরে উঠবো না। ওই জন্য আমি এই পাড়ার টুকিটাকি সেলাই করি, আর এতে মোটামুটি আমার বেশ ভালোই হাত খরচা আমার হয়ে যায় বলতে পারো। তো যাই হোক, দেখো আজকে মোটামুটি অনেক সেলাই করলাম। সমস্তটা সেলাই তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেকটা সময় লেগে যাবে, অনেক সেলাই হয়েছে আজকে। এখন চলে এসেছি আমি রান্নাঘরে। রান্নার সমস্ত টুকিটাকি আগে কাটা ধোয়া করে নিই, পরে একসাথে রান্নাটা বসিয়ে দেবো। আর ওদিকে না মাম্মামকে ঘুম থেকে তুলে তারপরে মাম্মামকে ব্রাশ করিয়ে, খাইয়ে, স্নান করিয়ে, সমস্তটা করে মাম্মামকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি এসেছি রান্নাঘরে। এখন রান্নাটা করে নিয়ে তারপরে আবার যাবো মাম্মামকে স্কুল থেকে আনতে। মানে কি বলো তো, পুরোটা একটা রুটিন মতো হয়ে গেছে, মানে একটা রুটিন মেনেই কাজ করতে হয়, এরকমটাই। আমি না এই চপিং বোর্ডে কাটতে ঠিক একটা অভ্যস্ত নই। তোমরা তো অনেকেই জানো, আমি তোমাদেরকে অনেকবার বলেছি। তবে ওই বটিতে কাটতে আমার বেশ ভালো লাগে। কিন্তু কি বলো তো, ওই বটিতে কাটলে না আমি কি করি বলো তো, ওই যে বারবার সবজিগুলোকে কাটতে যাই, এদিকে কিছু রান্না বসিয়ে দিয়ে আবার কিছু রান্নার কাটাকুটি করতে যাই। তখন না বারবার ওই উঠতে হয়, বসতে হয়, এতে করে আমার বড্ড অসুবিধা হয়ে যায়। মাঝে মধ্যে তো ওই বসে যখন সবজি কাটা শুরু করি, এদিকে যদি ভাতের ফ্যান পড়তেই থাকে, মনে হয় না যে উঠে এসে একটু গ্যাসটাকে কমিয়ে দিই। মানে বারবার ওই উঠতে বসতে ভালো লাগে না। সেই জন্য না এখন থেকে চেষ্টা করছি এখানে যেন দাঁড়িয়েই আমি সমস্ত সবজিগুলো কাটাকুটি করতে পারি। তাহলে এখানে দাঁড়িয়ে রান্নাটাও ম্যানেজ করতে পারবো, আবার ওই সবজি কাটাকাটিগুলোও ম্যানেজ করতে পারবো। বারবার আমাকে ওই ওঠা বসা এগুলো করতে হবে না। প্রথম কয়দিন একটু এরকম ছুরি দিয়ে কাটতে আমার একটু অসুবিধা হবে। একটু দেরি হচ্ছে কাটতে সবজিগুলো। বটিতে কাটলে হয়তো আমি এর থেকে আরেকটু তাড়াতাড়ি কাটতে পারি। তবে প্রথম কয়দিন একটু অসুবিধা হবে। আস্তে এটা অভ্যাস হয়ে যাবে, আমি জানি। আসলে কোনো কিছুই তো আর আমরা শিখে আসি না। সমস্তটাই আমাদের অভ্যাসের উপরে আমাদের আস্তে করে শিখতে হয়। ছোট থেকে যত কিছু পারছি সবই আমরা আস্তে শিখছি। তার উপরে অভ্যাসের উপরেই তো সব। ছোট থেকেই শিখে আসছি, এখনও শিখছি, ভবিষ্যতে আরও হয়তো আমাদের অনেক কিছু শিখতে হবে। যাই হোক, একটু জ্ঞান দিয়ে ফেললাম। তো আজকে কি রান্না করব বলি। এই যে এত সবজি কাটাকুটি দেখে তো বুঝতেই পারছো, শুক্তো রান্না করব। এই শুক্তোটা না আমি বেশ সুন্দর করে রান্না করতে পারি। না, নিজের রান্না বলে একটু গুণগান গাইলাম না। সত্যিই আমি শুক্তোটা একটু বেশ ভালো রান্না করতে পারি। আর আমার মায়ের হাতের শুক্তো রান্নাটাও না আমার বেশ ভালো লাগে।
তবে এই শুক্তো রান্নাটা আমি কিন্তু মায়ের থেকে শিখিনি, ওই কিছুটা নিজের থেকে আর কিছুটা ফোন দেখে। কারণ এখন তো ফোনের যুগ জানোই, যেটাই পারি না কেন সেটাই ফোনে সার্চ করলে সমস্তটা পেয়ে যাই। তো একটা না হোক দুটো, দুটো না হোক তিনটে, এরকম করে রেসিপি দেখে দেখে মোটামুটি আমরা বেশ একটা ভালো মতো শিখে যাই। তো সেরকমই কিছু ফোন দেখে আর কিছু নিজের মতন করে আমি এই শুক্তো রান্নাটা শিখেছিলাম। আর মোটামুটি বেশ ভালোই হয় খেতে। আজকে যেহেতু শুক্তো করছি, তো রেসিপিটা সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব, কীভাবে কী শুক্তোটা রান্না করি। কি কি সবজি দিলাম এর মধ্যে বলি। সজনের ডাঁটা, শুক্তোতে না একটু সজনের ডাঁটা তো না হলে চলবেই না। তো সজনের ডাঁটা আছে, পেঁপে আছে, কাঁচকলা আছে, আলু আছে, বেগুন আছে, উচ্ছে আছে, এই সমস্ত কিছু আছে এর মধ্যে। আর সব রকম সবজি আমি একটা একটা করে মানে অল্প অল্প করে দিলাম, কারণ যেহেতু আমরা মাত্র দুজন লোক, এতগুলো সবজি একটা একটা করে দিলেই না তাই অনেকটাই তরকারি হয়ে যাবে। আচ্ছা দেখো, ওদিকে সমস্ত সবজি কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে না আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এটা হচ্ছে এই শুক্তোর জন্য মশলা নয়, কিন্তু এটা আমার সমস্ত তরকারির মশলা বলতে পারো। যেহেতু আমি জিরেটা একসঙ্গে গুঁড়ো করে রাখি, পুরো আমার ১ মাস কিংবা ১ মাসের একটু কম এরকম চলে যায়। তো সেই জিরে গুঁড়োটাই আমার শেষ হয়ে গেছিলো। সেটাই হচ্ছে এই যে একটু ভেজে রাখলাম, এটা একটু ঠান্ডা হোক, আমি গুঁড়ো করে রেখে দেবো। এর মধ্যে বেশি কিছু না, শুধু কয়েকটা ওই শুকনো লঙ্কা আর একটু জিরে দিয়ে শুকনো খোলায় টেলে রেখে দিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে রেখে দিলে বেশ অনেকগুলো দিন চলে যাবে। আর এতে করে না আমার রান্নার ক্ষেত্রে বেশ সুবিধা হয় এরকম মশলা করে রাখলে। যেহেতু মিক্সির মধ্যেই মশলা করি, তো ওই যখন রান্না করি তখন জিরেটা তখন বেটে নিলেও হয়, জিরে আদা টমেটো একসাথে বেটে নিলে হয়। তবে আমি না এরকম গুঁড়ো করে রেখে দিই, সেক্ষেত্রে আমার বেশ সুবিধাই হয়। আচ্ছা এদিকে দেখো, শুক্তো রান্নার জন্য কিন্তু সমস্ত কিছু ভাজা আমি বসিয়ে দিয়েছি। আর আমি না সমস্ত সবজিগুলো যেগুলো কাটাকুটি করলাম, একসঙ্গেই কিছু ভাজা করি না, মানে সমস্তটা একসঙ্গে চাপিয়ে দিই না, ওই এক এক করে সবজি ভেজে নিই। প্রথমে দেখো সজনের ডাঁটাগুলোকে ভেজে নিলাম, তারপরে উচ্ছেগুলোকে ভেজে নিলাম, এখন হচ্ছে পেঁপে আলুটা ভেজে নিলাম। এইভাবে করে করে একে একে করে আলাদা আলাদা করে সবজিগুলো ভাজা করে তুলে রাখি। সমস্ত সবজিগুলো ভাজা করে তুলে রেখে আমি কড়াইয়ে আরও একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর ফোড়নে দিয়েছি হচ্ছে 5 ফোড়ন। আর এই যে দেখো একটা মশলা করে রেখেছিলাম, যেটা হচ্ছে শুধু কাঁচা লঙ্কা আর আদা আছে এর মধ্যে। তো ওই কাঁচা লঙ্কা আদা বাটাটা দিয়ে নুন হলুদ দিয়ে এখন মশলাটাকে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখো বেশ অনেকটা তেল তেল ছেড়ে গিয়েছে। তো মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ওই যে সমস্ত সবজিগুলো ভেজে রেখেছি সবটা দিয়ে দিলাম। শুধু এর মধ্যে বেগুনটাকে এখন আমি দিইনি, কারণ বেগুন তো অল্পেতেই নরম হয়ে যায়, আর একটু যেহেতু ভাজা করে রাখা রয়েছে একটু তো নরম হয়েই রয়েছে, ওই জন্য বেগুনটা আর এর মধ্যে দিলাম না। বেগুনটাও একটু ফুটিয়ে নেওয়ার পরে, মানে সমস্ত সবজিগুলো অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পরে, তারপরে দেখো আমি এর মধ্যে হচ্ছে বেগুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও একটু ঢাকা দিয়ে দিয়েছি। শুক্তোটা এদিকে হতে থাক, আর এদিকে দেখো আমি ততক্ষণে হচ্ছে এদিকে পাশের ওভেনটা ফাঁকা ছিল, ওই জন্য হচ্ছে পাশের এখানে বেগুনটা পোড়াতে বসিয়ে দিয়েছি। আজ শনিবার, আর শনিবার দেখেই না আমি বেশি ওই বেগুন পোড়াগুলো করে থাকি। আর এই শুক্তোটায় এখন বেশি কিছু নয়, আর এই দুটো জিনিস বাকি মাত্র। এই শুধু একটু গরম মশলা দিয়ে দিলাম, আর লাস্টে একটু হচ্ছে ওই 1 চামচ ঘি দেবো এর মধ্যে। এই ঘিটা না দিলে বেশ ভালো একটা সুন্দর সেন্ট আসে, ওই জন্য এই ঘিটা আমি এই লাস্টে তুলে মানে নামিয়ে নেওয়ার আগে দিই। তো যাই হোক, ঘি আর গরম মশলা দিয়ে আর একটু বেশি কিছুক্ষণ এই যে ঝোল ঝোল ভাবটা রয়েছে এটা একটু মাখো মাখো করে নামিয়ে নিলেই ব্যাস শুক্তোটা হয়ে যাবে সুন্দরভাবে। আর এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখো, সত্যি বলছি দারুণ হয় খেতে। আমার মতন যারা আছো, যারা ঘি খেতে একদমই পছন্দ করো না, তারাও কিন্তু ঘি এর মধ্যে দিতে পারো, ঘিয়ের ওই উগ্র গন্ধটা আসে না। আমি তো এই ঘিয়ের ওই উগ্র গন্ধটা নিতেই পারি না, মানে ওই ভাতের সঙ্গে ঘি খেলে না যে গন্ধটা মানে আসে, ওটা আমার ঠিক সহ্য হয় না, ঘিয়ের গন্ধটা আমার ভালো লাগে না। তবে এইভাবে তরকারিতে দিলে বেশ কিছুক্ষণ যেহেতু ফুটিয়ে নিচ্ছি, ঘিয়ের ওই গন্ধটা আর থাকে না। তার উপরে যেহেতু আমি গরম মশলা দিলাম, তো ঘিয়ের ওই উগ্র গন্ধটা অতটাও থাকে না। আমি তো ঘি খেতে একদমই পছন্দ করি না, তবে আমি এরকমভাবে ঘি দিয়ে অনেকবার তরকারিতে খেয়ে দেখেছি, অতটাও উগ্র গন্ধ আসে না। যারা ঘি খেতে পছন্দ করো না তাদেরকেও বলছি ঘি এরকমভাবে দিয়ে দেখতে পারো, কোনো সেরকম গন্ধ আসে না, আর খেতে কিন্তু বেশ দারুণ হয়। এদিকে তো এখনও রান্না হচ্ছে, রান্না এখনও পুরোপুরি শেষ হয়নি। ততক্ষণে যে কিছু বাসন বেরিয়েছিল রান্নার, সেগুলো হচ্ছে আমি মেজে ধুয়ে পরিষ্কার করে রাখছি। কিছুটা কাজ হচ্ছে এগিয়ে রাখা যায় এইভাবে করলে পরে। এখনও রান্না হওয়ার পরে বাসন বেরোবে আমি জানি, এই কড়াই বেরোবে, তারপরে আরও টুকিটাকি বাসন বেরোবে। তবে যেগুলো বেরোবে সেগুলো আবার রান্নার পরে মেজে নেওয়া যাবে, তখন একটু অল্প থাকবে। বেশিরভাগটাই তো এখন মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর দেখো ওই যে যে সমস্ত সবজিগুলো কাটলাম, সেই সবজির আনাজের খোসাগুলো, তারপরে বেসিনের মধ্যে আরও টুকটাক ভাত এটা ওটা পড়ে রয়েছে, সমস্তটা পরিষ্কার করে নিচ্ছি। মানে বলতে পারো ওইদিকে বাসন মাজা, তারপরে পরিষ্কারের কাজ, মোটামুটি বেশ অনেকখানি কাজই কিন্তু আমার রান্না করতে করতে এগিয়ে গেল। এইভাবে কিন্তু আমি প্রতিদিনই করি, রান্না করতে করতে যতটা পারি কাজ এগিয়ে রাখার চেষ্টা করি। রান্না বান্না সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে এখন হচ্ছে খেতে বসবো, আর মামামকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি, মা মেয়ে দুজনে খেতে বসবো। তার আগে চলো দেখাই কি কি রান্না করলাম। ওদিকে রয়েছে ভাত,
আর এটাতে এই যে বেগুন যেটা পোড়ালাম ওটাই শুকনো লঙ্কা আর ধনেপাতা দিয়ে মেখে নিয়েছি। পেঁয়াজ দিলে বেশ ভালো লাগতো, তবে আজ তো শনিবার ওই জন্য পেঁয়াজটা দিলাম না। আর এখানে রয়েছে শুক্তো তো রান্না তোমাদেরকে দেখালাম। আর এই যে এখানে রয়েছে হচ্ছে ওল দিয়ে আলু দিয়ে তরকারি। শনিবার এখন ওই নিরামিষের দিনটা না এই ওল আলুর তরকারিটা বেশ করছি, ভালো লাগে। তো এই যে এইটুকু রান্নাই আজকে ছিল। এখন হচ্ছে বিকেল, আর বিকেলে না একটু ছাদে এসেছিলাম। এখন না ওই ছাদে এসে গাছগুলোকে ঠিক বিকেলে আর জল দিতে হয় না, মানে যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে তো গাছগুলোকে আর সেইভাবে জল দিতে হয় না। আর দেখো আমি তো কদিন ধরে পুজো দিচ্ছি না, কতগুলো করে ফুল গাছে এরকম ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর দেখো সমস্ত গাছগুলো একদম মানে বেশ ফ্রেশ লাগছে, যেহেতু রোজ বৃষ্টি হচ্ছে না, এই বৃষ্টির সময় গাছগুলোকে দেখতে বেশ ভালো লাগে। এই লঙ্কা গাছটা দেখো একদম প্রায় শুকিয়ে গেছিলো বললেই চলে, তবে সেই শুকনো গাছটাতে এখন আবার ফল ধরেছে, বেশ ভালো লাগছে দেখে। তো বিকেলে বেশ অনেকক্ষণ সময় এরকম ছাদে কাটালাম। সন্ধেবেলায় মামামকে টিউশন থেকে নিয়ে এলাম। এখন হচ্ছে দেখো ওই বাড়িতে ভুট্টা ছিল 3টে মতো, তবে 2টো এখন পুড়িয়ে নিচ্ছি, আমি আর মামাম আমরা দুজনে খাবো। ওর পাপা বাড়িতে নেই, ওর পাপা গেছে একটু বাজারে, তো ওই জন্য আমি আর মামাম দুজনের জন্য 2টো ভুট্টা পুড়িয়ে নিচ্ছি। আর এই ভুট্টাগুলো কিন্তু রয়েছে 2-3 দিন ধরে, খাওয়া হচ্ছিল না। আজ সন্ধেবেলায় কী খাবো ভাবছিলাম, তো ভাবলাম ভুট্টাগুলো যেহেতু রয়েছে ওগুলোই খাওয়া যাক। আর শুধু নুন আর লেবু দিয়ে ভুট্টাগুলোকে মেখে নিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম না। লঙ্কার গুঁড়ো খেলে না আমার বড্ড পেটটা জ্বালা করে। আর যেহেতু কদিন ধরে 2 দিন একটু শরীরটা অসুস্থ ছিল, ভিডিও শুরুতেই তোমাদেরকে বললাম, তো সেই জন্য আর লঙ্কার গুঁড়োটা দিলাম না। শুধু ওই লেবু আর নুন দিয়েই মাখছি। আর লেবুটা না গন্ধরাজ লেবু, বেশ দারুণ সেন্ট আসছিল। এই যে আগেই মাম্মামকে একটা দিলাম, তো মাম্মাম তো বেশ খুশি। তারপর হচ্ছে মাম্মামকে নিয়ে একটু পড়াতে বসছিলাম, ওর কিছু হোমওয়ার্ক ছিল সেগুলোকে করিয়ে কমপ্লিট করিয়ে তারপরে চলে এসেছি রাত্রে রান্না করতে। রাত্রে রান্না তো সেরকম কিছু নেই, শুধু ওই একটু ভাত বসাতে হবে। দুপুরেরও বেশ কিছুটা ভাত বেঁচে গেছে, সেটা ওই ভাতের মধ্যেই দিয়ে দেবো। আর এই যে দেখো মাম্মামের পাপা হচ্ছে বাজার থেকে আসার সময় একটা আনারস নিয়ে এসছে, সেই আনারসটাকেই এখন হচ্ছে কাটছি। আর এই এবছরে না এটাই হচ্ছে ফার্স্ট আনারস আমাদের বাড়িতে আনা হয়েছে। এই আনারস না আমি বেশ সুন্দর করে কাটতে পারি, আজ তোমাদেরকে দেখাবো আমি কেমন করে কাটি। তবে এই অর্ধেকটা আনারসই কাটছি, বাকি অর্ধেকটা রেখে দেবো, কারণ আনারসটা না অনেকটাই বড়, এই পুরোটা কাটলে পুরোটা খাওয়া হবে না, ওই জন্য অর্ধেকটাই কাটবো, বাকি অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো, কালকে খাওয়া যাবে। এই আনারসের যে চোখগুলো হয় না, চোখগুলো খেলেই না বড্ড মুখটা চুলকায়, মুখ চিরবির চিরবির করে, সেই জন্য আর কি আমি এই চোখগুলোকে এইভাবে হচ্ছে ছুরি দিয়ে কেটে নিই। চলো দেখাই তোমাদেরকে কিভাবে আমি কাটি। এই যে দেখো এইভাবে হচ্ছে চোখগুলোকে ফেলে দিই। এইভাবে করে আনারস কাটা আমি কোথায় শিখলাম তোমাদেরকে একটু বলি, ব্যাপারটা বেশ মজার। আসলে একবার আমরা গেছিলাম হচ্ছে কালনাতে, কালনায় যে 108 শিব মন্দির রয়েছে সেখানেই গেছিলাম ঘুরতে। তো ঘুরে বাড়ি যখন আসছি স্টেশনে এসছি, এসে দেখছি ট্রেন অনেকটাই লেট। তো আমরা স্টেশনেই বসেছিলাম, তো স্টেশনে আমরা যেখানে বসেছিলাম তার পাশেই একটা দোকানে দেখছি একটা ভদ্রলোক হচ্ছে আনারস বিক্রি করছে। আর এইভাবে করে উনি কাটছে, মানে এইভাবে কেটে কেটে অনেকগুলো দোকানে সাজিয়েও রেখেছে, আবার অনেকগুলো দেখছি এইভাবে উনি কাটছে। তো উনি না কীভাবে কাটছিল আমি ওনার হাতের দিকে তাকিয়েছিলাম, আর দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর ওনার দোকান থেকেই গিয়ে আমরা আনারস কিনেও খাই। উনি বেশ সুন্দর করে লঙ্কা নুন দিয়ে মাখিয়ে দিয়েছিল, বেশ সুন্দর ছিল আনারসটা খেতে। আর ওই তখন ওই কিনতে গিয়ে না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম উনি কীভাবে আনারসটা কাটছিল, আর সেইভাবে দেখে দেখেই না আমি আনারসটা এইভাবে কাটা শিখেছি। তো এই হচ্ছে ব্যাপার, এইভাবেই হচ্ছে আমি আনারসটা ওই স্টেশনে দেখেই কাটা শিখেছি। আর তারপর থেকে যখনই আনারস আনা হয় আমি এইভাবেই চোখগুলোকে ফেলে দিই, এতে করে মুখ কিন্তু একটুও চুলকায় না। তো আমি দেখো তোমাদেরকে দেখালাম কিভাবে আমি কাটলাম। তবে ওই স্টেশনের ওই কাকুটা না বেশ সুন্দর করে কাটতে পারছিলো, আমি অত তাড়াহুড়ো করে ওনার মতো পারি না, তবে যেরকম করে হয় না কেন ওই চোখগুলোকে বেশ ভালো ফেলে দিতে পারি। এইভাবে কিন্তু চোখগুলোকে ফেলে আনারস কেটেও দেখবে একদমই মুখ চুলকাবে না। এই যে দেখো আনারসটা পুরো পরিষ্কার হয়ে গেছে, এইবার শুধু মাঝখানের ওই শক্ত অংশটা ফেলে দিয়ে পিস পিস করে কেটে নিলেই ব্যাস হয়ে যাবে। আর আনারসটা না সত্যি বলছি দারুণ মিষ্টি ছিল, খেতে বেশ সুন্দর ছিল আনারসটা। আর এই আনারসের না চাটনি হয় আমি শুনেছি, কিন্তু আমি কোনো দিন খাইনি, তবে ইচ্ছা হচ্ছে এই আনারসটা দিয়ে বানাবো, যেহেতু অর্ধেকটা রেখে দিলাম সেইটুকু দিয়ে আনারসের চাটনি বানাবো, ইচ্ছা আছে। জানি না কেমন খেতে হবে আনারসের চাটনি, তবে আনারস তো আমার ভালোই লাগে, আনারসের সেন্ট আমার বড্ড ভালো লাগে। তো দেখা যাক, ভাবছি ওটা দিয়ে চাটনি বানাবো, যদি বানাই চাটনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু কোনো দিন খাইনি আনারসের চাটনি, পুরোটাই আমি ফোন দেখে করার চেষ্টা করব। তবে আনারসের চাটনিটা আজ বানাবো না, কালকের দুপুরে বানাবো। কালকের দুপুরে বানালে অবশ্যই কীভাবে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব। আর অনেকেই খেয়েছো আনারসের চাটনি, তবে আমি যেহেতু খাইনি, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে একটু মনে একটু বলতে পারো বেশি ইচ্ছা আনারসের চাটনিটা খেতে কেমন হয় দেখার জন্য। যাই হোক দেখো আনারসটা কেটে একটু নুন দিয়ে খালি মাখিয়ে নিচ্ছি, তবে খাওয়ার সময় বুঝলাম যে এটা নুন না দিলেও না হতো, এতটাই মিষ্টি ছিল।
আর এদিকে দেখো ভাতটাও হয়ে এসছে, ভাতটা এখন গড় দেবো। যাই হোক দেখো এটুকুই রাখলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো সুন্দর ভিডিওতে।